নিয়ে আসিনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, দ্রুত সবাই জয়েন হয়ে যাও। আচ্ছা, যদি জয়েন হয়ে যাও একটু বলো যে কথা শুনতে পাচ্ছ কিনা, কথাগুলা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, এটা একটু বলো। আচ্ছা, কেউ যদি থাকো লাইভে, যদি এই মুহূর্তে কেউ থাকো, একটু কমেন্ট করো, কমেন্ট করে আমাকে বলো যে কেউ আছো কিনা। ওকে, এটা একটু আমাকে জানাও। কেউ কি আছো লাইভে, একটু আমাকে একটু জানাও যে কেউ লাইভটা দেখতেছি কিনা। ওকে, সাবিকুর নাহার যদি থাকো একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, ঠিক আছে। অমিত দাস আছো, সাবিকুর নাহার আছো। আচ্ছা, তোমরা একটু ছোট্ট একটা কাজ করো, সেটা হচ্ছে আহ, এই লিঙ্কটা, এই লাইভটার লিঙ্কটা তোমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমার কাছে ল্যাপটপটা, আমার চার্জ শেষ, এই কারণে আমি শেয়ার করতে পারতেছি না। তোমরা একটু নিজেরা এই লাইভটা একটু শেয়ার করে দাও, আমি ওয়েট করতেছি। ঠিক আছে, শেয়ার করে আমাকে বলো শেয়ার করছো কিনা। ওকে, আমি অ্যাপ্রুভাল দিয়ে রাখছি, শেয়ার করতে পারবা। ঠিক আছে, তো একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও, আমি ক্লাসটা শুরু করবো তাইলে সাথে সাথে। ওকে, শেয়ার করছো নাকি করো নাই বলো তো। তোমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো তাই না? হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দ্রুত শেয়ার করে দাও, শেয়ার করে বলো যে করছো, বা না করতে পারলে সেটাও জানাও। কে উম্মে হাবিবা আক্তার দেখতেছো? হ্যাঁ, লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, করছো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি, যেহেতু আমার কাছে ল্যাপটপ নাই। আমি দ্রুত ক্লাসটা শুরু করি, হয়তো বা কমেন্ট টমেন্ট খুব বেশি পড়তে পারবো না। ঠিক আছে, ওকে। স্বপ্ন আক্তার, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমরা আপাতত ক্লাসটা শুরু করি। আমরা গতকাল যেখান থেকে শেষ করছি, আমরা সেখান থেকে আবার শুরু করব। ওকে, দেখো, তোমাদের যাদের মনে আছে গতকালের ক্লাসটা, আমরা সালোক সংশ্লেষণ পড়ছিলাম। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণকে দুইটা পর্যায়ে আমরা ভাগ করছি। একটা হচ্ছে আলোক পর্যায় বা আলোক নির্ভর পর্যায়, আরেকটা হচ্ছে অন্ধকার পর্যায়। তোমাদের মনে আছে কিনা? অন্ধকার পর্যায়। তাহলে
গতকাল আমি বুঝাইছি, তোমরা একটু মনে করো তো, তোমরা একটু মনে করে দেখো দেখি যে আলোক পর্যায়, এই আলোক পর্যায়ে আসলে কি ঘটনা ঘটে, একটু বলো দেখি, কে কে বলতে পারো? আর অন্ধকার পর্যায়ে আসলে কোন ঘটনাটা ঘটে, এটা একটু বলো, তাহলে আমরা এর পরের অংশে শুরু করব। ওকে, ওয়ালাইকুম সালাম। তো নেক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, অনেকে দেখতেছো, ধন্যবাদ তোমাদের। তাসমিয়া ইসলাম, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তোমরা একটু বলো যে আলোক পর্যায়ে আসলে কি ঘটে আর অন্ধকার পর্যায়ে কি ঘটে। গতকাল আমি বুঝেছি, আমাকে একটু বলো। তোমাদের মনে আছে? মনে থাকলে একটু আমাকে বলো যে আলোক পর্যায়ে কি ঘটে, অন্ধকার পর্যায়ে কি ঘটে। আচ্ছা, তাসনিয়া, তাসনিয়া ইসলাম, তুমি ছিলা না তাই বলতে পারছো না, ঠিক আছে, সমস্যা নাই। যারা ছিলা তারা একটু বলো যে আলোক পর্যায়ে, আলোক পর্যায়ে আসলে ঘটনাটা কি ঘটে। আচ্ছা, তোমাদের হয়তো বা মনে নাই, আমি বলে দিই তার চেয়ে। দেখো, আমরা গতকাল দেখছিলাম যে সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে 12 অণু পানি, 12H2O প্লাস 6 অণু কার্বন ডাই অক্সাইড, এই দুটা বিক্রিয়া করে সানলাইট এবং ক্লোরোফিলের উপস্থিতিতে এটা গ্লুকোজ শর্করা জাতীয় খাদ্যে পরিণত হয়, অর্থাৎ C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন তৈরি হয়, প্লাস 6 অণু পানি তৈরি হয়। ঠিক আছে, এই বিক্রিয়াটা তো গতকাল আমরা দেখছি, তাই না? তো এখানে যে অক্সিজেনটা তৈরি হয়, এই অক্সিজেনটা তৈরি হয় পানি থেকে, ঠিক আছে। আর এই কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় এই গ্লুকোজ, ঠিক আছে। তো এই আলোক পর্যায়ে, মনে রাখো, এই আলোক পর্যায়ে আসলে এই পানি থেকে অক্সিজেনটা তৈরি হয়, এবং অন্ধকার পর্যায়ে এই কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ C6H12O6। তো আজকের টপিকটা হচ্ছে এই আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়, এই দুটা বিষয় নিয়ে আজকের টপিক, ঠিক আছে। তো আজকে আমরা প্রথমে পানি থেকে অক্সিজেন তৈরি করব, এবং পরের স্টেজে আমরা কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজটা তৈরি করব। ক্লিয়ার বিষয়টা? ওকে, ঠিক আছে। তো মনে রাখো, তো মনে রাখো, এই যে আলোক পর্যায়, আলোক পর্যায় এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে অচক্রীয়, একটা হচ্ছে অচক্রীয় ফটো ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, আর একটা চক্রীয় ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, চক্রীয় ফটো ফসফোরাইলেশন। ওকে, তাহলে আলোক পর্যায় এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, আর একটা হচ্ছে চক্রীয়। এবং অন্ধকার পর্যায় এটা তিনভাবে হতে পারে, হয় C3 চক্রের মাধ্যমে হতে পারে, অথবা C4 চক্রের মাধ্যমে হতে পারে, অথবা ক্যাম ক্যাম চক্রের মাধ্যমে হতে পারে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সুমিত পাল বলছো, ভাই ভাই চিনতে পারছেন আমাকে? না, তোমাকে তো চিনি না, কে তুমি? এখানে কেন? এখানে আচ্ছা, তাহলে আলোক পর্যায়ে এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে চক্রীয় আর একটা হচ্ছে অচক্রীয়। অন্ধকার পর্যায়ে তিনভাবে হতে পারে, C3, C4, ক্যাম। তো এই তিনটার মধ্যে ক্যাম, এটার পূর্ণরূপ হচ্ছে ক্র্যাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটার পূর্ণরূপ হচ্ছে ক্র্যাসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম, অ্যাসিড মেটাবলিজম। ওকে, এটা মরুভূমির কিছু উদ্ভিদে দেখা যায়, এটা নিয়ে আমাদের বইয়ে তেমন কোনো আলোচনা নাই, অর্থাৎ এটা আমাদের পড়তে হবে না, ঠিক আছে। আমাদের মূলত এই C3 আর C4 এই দুটা চক্র পড়লে এনাফ।
তাহলে আসো, আজকে আমাদের টপিকটা হচ্ছে এইটাই। এখানে যতটুকু টপিক দেখানো হয়েছে, অর্থাৎ অচক্রীয় ফটোফসফোরাইলেশন, চক্রীয় ফটোফসফোরাইলেশন, আর C3 এবং C4, এই দুটো চক্র আমাদের পড়তে হবে। ওকে, তাহলে এইবার আমরা পড়ব আলোক পর্যায়। আলোক পর্যায় সম্পর্কে আমরা পড়ব। আলোক পর্যায়, আলোক পর্যায়কে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অচক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন, আরেকটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয়, আচ্ছা, এটা পড়ার আগে আমরা বেশ কয়েকটা জিনিস পড়ে নিই, তাহলে কয়েকটা টপিক পড়ে নিই এক্সট্রা ভাবে, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে এগুলো। ঠিক আছে, এই আলোক পর্যায় পড়ার আগে আমরা এক্সট্রা কিছু বিষয় পড়ে নিই। যেমন আমাদের পড়তে হবে, আমাদের বুঝতে হবে ফটো সিস্টেম। ফটো সিস্টেম, ফটো সিস্টেম মানে, আমি যদি সহজ কথাই একবারে বলি, ফটো সিস্টেম মানে হচ্ছে পাতার যে স্থানে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের যেখানে সালোক সংশ্লেষণ হয়, সেই জায়গাটাকে বলা হয় ফটো সিস্টেম। ওকে, তাহলে ফটো সিস্টেম মানে কি? ফটো সিস্টেম সেই জায়গাটা যেখানে সালোক সংশ্লেষণ হয়, যেখানে সালোক সংশ্লেষণ হয়। ঠিক আছে, বা যেখানে না বলে তোমরা এভাবে বলতে পারো, যে সিস্টেমে যে সিস্টেমে সিস্টেমে সালোক সংশ্লেষণ হয়, এটা বলতে পারো। ঠিক আছে, তাহলে এ হচ্ছে ফটো সিস্টেম। তো ফটো সিস্টেম সেটাই যেখানে সালোক সংশ্লেষণ হয়। ফটো সিস্টেম এটা দুই ধরনের হতে পারে। দুই ধরনের, একটা উদ্ভিদের মধ্যে দুই ধরনের ফটো সিস্টেম দেখা যায়। একটা হচ্ছে ফটো সিস্টেম 1, আর একটা হচ্ছে ফটো সিস্টেম 2। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ফটো সিস্টেম 1, আর একটা হচ্ছে ফটো সিস্টেম 2। এই ফটো সিস্টেম 1 এটাকে আরো একটা নামে ডাকা যায়, এটাকে বলা হয় P700। হ্যাঁ, এটাকে P700 নামে P700 নামে ডাকা হয় কারণ এটি 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। আলো শোষণ করতে পারে। ওকে, তাহলে পি ফটো সিস্টেম 1 এটাকে কি নামে ডাকা হয়? P700। কেন? কারণ এটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। দেখো, সূর্য থেকে যে আলোগুলো আসে, আলোগুলো আসলে কি? এগুলো হচ্ছে এক একটা তরঙ্গ দৈর্ঘ্য না? বেনিয়া সহকলা, এগুলো বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য, আমরা কেমিস্ট্রিতে পড়ছি। তো এই তরঙ্গ দৈর্ঘ্য, এর মধ্যে আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য কত? 480 থেকে 780 ন্যানোমিটার, তাই না? তো এর মধ্যে এই যে 700 ন্যানোমিটারের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা শোষণ করে কে? ফটো সিস্টেম 1। এবং ফটো সিস্টেম 2 এটা P680 নামে পরিচিত। P680 নামে পরিচিত নামে ডাকা হয়। কেন ডাকা হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। ঠিক আছে, কারণ কি? এটি 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। ক্লিয়ার বিষয়টা? তাহলে সালোক সংশ্লেষণ, এটার জন্য আমাদের দুই ধরনের ফটো সিস্টেম আছে, একটা হচ্ছে ফটো সিস্টেম 1, আর একটা হচ্ছে ফটো সিস্টেম 2। ক্লিয়ার বিষয়টা? ওকে, ঠিক আছে। আচ্ছা, সাউন্ড টাউন কি সব ক্লিয়ার আছে? একটু বলো তো, সাউন্ড কি সবকিছু ভালো মতো শুনতে পাচ্ছ?
আচ্ছা ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এই যে P680 আছে না, হ্যাঁ এটা একটু মনে রাখো, এক্সট্রা ভাবে মনে রাখো। P680, ঠিক আছে। এটা হচ্ছে বায়োলজিতে P680, এটা সম্পর্কে একটা ইনফরমেশন মনে রাখো। এটি বায়োলজিতে বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট, শক্তিশালী অক্সিডেন্ট। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, এটা এমসিকিউ আসতে পারে যে P680 এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট। এর কারণ হচ্ছে এটা ফটোলাইসিস অফ ওয়াটার করে। এই ফটোলাইসিস অফ ওয়াটার কি, এটা আমরা পরে দেখতেছি। এখন আপাতত জাস্ট মনে রাখো। আচ্ছা ঠিক আছে। চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন বোঝার জন্য আমাদের আরো একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে থাইলাকয়েডে থাইলাকয়েডে ইলেকট্রন এর বাহক, থাইলাকয়েডে ইলেকট্রন এর বাহক। থাইলাকয়েডে ইলেকট্রনের বাহক 6 ধরনের দেখা যায়। এটা এভাবে মনে রাখো, এভাবে মনে রাখতে পারো: ফিপলা, ফিপলা, শাপলা, ফেনা। ওকে, একসাথে মনে রাখো, ফিপলা, শাপলা, ফেনা। থাইলাকয়েডে ইলেকট্রনের বাহক ফিপলা, শাপলা, ফেনা। শেষ, বুঝছো? একসাথে পড়বা, ফিপলা, শাপলা, ফেনা। ফি মানে হচ্ছে ফিওফাইটিন, ফিওফাইটিন। প্লা মানে প্লাস্টোকুইনন, সাথে সাইটোক্রোম, সাইটোক্রোম। প্লাতে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন। ফেতে ফেরিডক্সিন, ফেরিডক্সিন। নাতে NADP রিডাকটেস, ক্লিয়ার বিষয়টা? তাহলে এই কয়টা হচ্ছে থাইলাকয়েডে ইলেকট্রনের বাহক। আচ্ছা, তো এইগুলা কি, এই বিষয়গুলা কি, এখনই আমি কিচ্ছু বলতেছি না। আমি একটু পরে যখন অচক্রীয় ফসফোরাইলেশন এটা সম্পর্কে পড়বো, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই আচ্ছা, তোমরা এটা মানে গ্রুপে কি শুরু করছো বলো তো? তোমরা এক্সট্রা কোনো কথা বলো না গ্রুপে, ঠিক আছে? গ্রুপে না, এই কমেন্টে এক্সট্রা কোনো কথা বলো না। আমি যেটা পড়াচ্ছি, আমি যদি কোনো কিছু অ্যান্সার জিজ্ঞেস করি সেটার অ্যান্সার করো, এছাড়া এক্সট্রা কথা বলো না। আর তোমরা হচ্ছে এখানে বিভিন্ন মাইন্ডের ছেলেপেলে আছে, ঠিক আছে? বিভিন্ন এলাকার আছে। তো সেই ক্ষেত্রে অনেকে অনেক কথা বলবে। যারা হচ্ছে ক্লাস করবা তারা মনোযোগ দিয়ে ক্লাস করো, তারা কমেন্টের দিকে কেন যাচ্ছ তোমরা? ঠিক আছে, ক্লাসের মধ্যে এভাবে কমেন্টে কেন তোমরা মানে এভাবে কথা বলতেছো সবাই? ঠিক আছে, তোমরা হচ্ছে জাস্ট ফুল স্ক্রিন করে ক্লাসটা করো আর কি। ওকে, ঠিক আছে, ক্লাসে মনোযোগ দাও সবাই। এখন আর কমেন্ট করো না। আমি যদি কোনো কিছু জিজ্ঞেস করি তাহলে সবাই কমেন্ট করবা। ওকে, ঠিক আছে। তাহলে থাইলাকয়েডে ইলেকট্রনের বাহক হচ্ছে ফিপলা, শাপলা, ফেনা। এটা একটু মুখস্থ করে ফেলো তো। ফিওফাইটিন, প্লাস্টোকুইনল, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, NADP রিডাকটেস। ওকে, ফিওফাইটিন, প্লাস্টোকুইনল, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন অ্যান্ড NADP রিডাকটেস। আচ্ছা, এই বিষয়গুলো কি, এগুলো এখনই কিচ্ছু বলতেছি না, একটু পরে বুঝতে পারবা আর কি। ঠিক আছে, তো আমাদের এগুলার প্রথম অক্ষরগুলো একটু জানতে হবে। ফিওফাইটিন, এটার সংক্ষেপ রূপ হচ্ছে PH। ফিওফাইটিনকে PH দ্বারা প্রকাশ করা হয়। প্লাস্টোকুইনন, এটাকে প্রকাশ করা হয় PQ, প্লাস্টোকুইনন। ওকে, সাইটোক্রোম, এটাকে প্রকাশ করা হয় CYT, সাইটোক্রোম। প্লাস্টোসায়ানিন, PC। ওকে, ফেরিডক্সিন,
FD ফেরিডক্সিন এবং NADP রিডাক্টেস। ঠিক আছে, এই নামগুলো একটু মুখস্থ করার চেষ্টা করো দ্রুত। ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন অ্যান্ড NADP রিডাক্টেস। ওকে, ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে আসো এবার আমরা একটু এর পরের টপিকে যাই। আচ্ছা, তাহলে আসো আমরা পড়ব ফটোফসফোরাইলেশন। হ্যাঁ, আমরা পড়তেছি আলোক পর্যায়। আলোক পর্যায়ের মধ্যে দুই ধরনের ফটোফসফোরাইলেশন দেখা যায়। একটা হচ্ছে অচক্রিয় আর একটা হচ্ছে চক্রিয়। একটা হচ্ছে অচক্রিয় আর একটা হচ্ছে চক্রিয়। এখন এই ফটোফসফোরাইলেশন, একটা হচ্ছে অচক্রিয় ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে চক্রিয় ফটোফসফোরাইলেশন। এখানে নামটা একটু খেয়াল করো, ফটোফসফোরাইলেশন। আমি আর একটু বড় করে লিখি, ফটোফসফোরাইলেশন। এখানে ফটো নামের শুরুতে আছে ফটো। ফটো কথাটার অর্থ আমরা প্রত্যেকে জানি, ফটো কথাটার অর্থ হচ্ছে আলো। ওকে, রাইলেশন কথাটার অর্থ হচ্ছে যোগের প্রক্রিয়া এবং নামের মাঝখানে আছে ফসফো। তাহলে ফসফোরাইলেশন মানে কি? ফসফেট যোগের প্রক্রিয়া। নামের শুরুতে আছে ফটো, তার মানে কি আলো। তাহলে আলোর সাহায্যে ফসফেট যোগের প্রক্রিয়া হচ্ছে ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো, এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এখানে নামের মধ্যে কি আছে? ডাই আছে। ডাই মানে কি? ডাই মানে হচ্ছে 2। এডিপির সাথে আমরা যদি একটা অজৈব ফসফেট যোগ করি তাহলে এটা কিসে পরিণত হবে? এখানে 2টা ফসফেট ছিল, আরো একটা ফসফেট যুক্ত হইলো, তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটা হচ্ছে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে ফসফেট কয়টা হয়ে গেল? ফসফেট 3টা হয়ে গেছে না? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এখানে ছিল 2টা, এখানে হয়ে গেছে 3টা। তাহলে এই যে ফসফেট যোগের যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলবো বলতো? ফসফোরাইলেশন। এবং এটা যেহেতু সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে, সালোক সংশ্লেষণ তো সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে, তাই না? তো এই কারণে এটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার বিষয়টা? একটু জানাও তো, বুঝছো কিনা? একটু বলো তো, বুঝছো কিনা ফটোফসফোরাইলেশন এই বিষয়টা? বুঝছো? আচ্ছা, বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাইরা। আচ্ছা, তাহলে আমি এখন শুরু করব আলোক পর্যায়। এই কথাটার অর্থ কি? আলোক পর্যায় কথাটার অর্থ হচ্ছে আমরা পানি থেকে H2O থেকে অক্সিজেন তৈরি করব, এটাই তো আমরা জানি, তাই না? তো এর সাথে পানি থেকে যখন অক্সিজেনটা তৈরি হয়, এর সাথে আরো একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে এটিপি। ঠিক আছে? হুম, আচ্ছা, আবার একটু বুঝান। ওকে, আর একটু বলতেছো। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার বলতেছি, খেয়াল করে দেখো তাহলে। আচ্ছা, দেখো আমরা আলোক পর্যায়কে কয়টা ভাগে ভাগ করা হয়? 2টা ভাগে। একটা হচ্ছে অচক্রিয় ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে চক্রিয় ফটোফসফোরাইলেশন। এখানে ফটোফসফোরাইলেশন এই নামটা একটু খেয়াল করো, ফটোফসফোরাইলেশন এই নামটা একটু খেয়াল করো। ফসফোরাইলেশন, এখানে রাইলেশন মানে হচ্ছে যোগের প্রক্রিয়া, ফসফোরাইলেশন মানে কি? ফসফেট যোগের প্রক্রিয়া, তাই না?
আর নামের শুরুতে আছে ফটো, ফটো মানে কি আলো, তাহলে আলোর সাহায্যে ফসফেট যোগের প্রক্রিয়া হচ্ছে ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? আলোর সাহায্যে ফসফেট যোগের প্রক্রিয়া। দেখো এডিপি, এডিপি মানে কি অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে কি দুইটা, তাহলে এখানে ফসফেট আছে কয়টা? দুইটা ফসফেট আছে, তাই না? এটার সাথে আমরা যদি আরো একটা ফসফেট যোগ করি, এখানে দুইটা ফসফেট আছে, এর সাথে যদি আরো একটা ফসফেট যোগ করি তাহলে কয়টা ফসফেট হবে? তিনটা ফসফেট হবে, তাই না? তাহলে তিনটা ফসফেট মানে কি এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই মানে কি তিন, তাহলে এখানে ছিল দুইটা ফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে গেল কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাহলে কি এখানে ফসফেট যোগ হয়েছে না? তাহলে এই যোগ হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো? ফসফোরাইলেশন, তাই না? ফসফেট যোগের প্রক্রিয়াকে কি বলা হয়? ফসফোরাইলেশন। আর ফটোফসফোরাইলেশন মানে কি এই বিক্রিয়াটা যদি আলোর উপস্থিতিতে হয়, আলোর সাহায্যে হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফটোফসফোরাইলেশন। এবার বুঝতে পারছো? বলো তো, এবার বুঝতে পারছো? আচ্ছা, আটকে যাওয়ার কথা না, বাকিদেরও কি আটকায় যায়? বাকিদের কি আটকায় যাচ্ছে বলো তো? আর এবার বুঝতে পারছো কিনা এটা একটু বলো। ঠিক আছে, হ্যাঁ সাবিকুন নাহার এবার একদম ক্লিয়ার বুঝতে পারছো। আচ্ছা তাসনিয়া ইসলাম বুঝতে পারো নাই নাকি নেট আটকাচ্ছে না এটা বলছো? হ্যাঁ বুঝতে পারছো, ঠিক আছে ধন্যবাদ তোমাদের। আচ্ছা তাহলে আমরা এই যে অচক্রিয় ফসফোরাইলেশন বা চক্রীয় ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন মানে কি আমরা এখানে এটিপি তৈরি করব, মেন কথা হচ্ছে এটা। যেহেতু নামের মধ্যে আছে ফটোফসফোরাইলেশন, অচক্রীয় বা চক্রীয় ফটোফসফোরাইলেশন মানে কি আমরা এখানে কি তৈরি করব? এটিপি তৈরি করব। ঠিক আছে, এখন এই দুটার নাম একটু খেয়াল করো ভাইয়া, আপুরা ভাইয়ারা একটু খেয়াল করো, দেখো এই নামটা একটু খেয়াল করো, নামের মধ্যে আছে অচক্রীয়। অচক্রীয় মানে কি বলতো? ধরে নাও এটা হচ্ছে একটা বিক্রিয়া, এখান থেকে শুরু হয়েছে, সেই বিক্রিয়াটা যদি চক্র আকারে ফিরে না আসে, অন্য এক জায়গায় গিয়ে শেষ হয়, তাহলে কি সেটা হচ্ছে অচক্রীয়। আর চক্রীয় মানে কি? চক্রীয় মানে হচ্ছে ধরে নাও বিক্রিয়াটা এখান থেকে শুরু হলো, সেই বিক্রিয়াটা ঘুরে ফিরে আবার সেখানেই চলে আসলো, তার মানে কি একটা চক্র সম্পন্ন করলো, তাহলে এটাকে আমরা বলবো চক্রীয় ফসফোরাইলেশন। ক্লিয়ার বিষয়টা? তাহলে অচক্রীয় মানে কি বিক্রিয়ার এক জায়গা থেকে শুরু হবে আরেক জায়গায় গিয়ে শেষ হবে, আর চক্রীয় মানে কি চক্র সম্পন্ন করে আবার মূল জায়গাতে ফিরে আসবে, এটা হচ্ছে চক্রীয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে একটু চিন্তা করে দেখো তো, অচক্রীয় ফসফোরাইলেশন এখানে কি দুইটা উপাদান লাগবে? দুইটা উপাদান লাগবে, তাই না? তাহলে কি কি উপাদান লাগবে? কি কি উপাদান লাগবে? দুই ধরনের উপাদান লাগবে, একটা হচ্ছে ফটোসিস্টেম 1 লাগবে এবং ফটোসিস্টেম 2 লাগবে। ওকে, তাহলে ফটো অচক্রিয়তে দুইটা উপাদান লাগবে, একটা হচ্ছে ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। কিন্তু এখানে কি দুইটা উপাদান লাগবে নাকি একটাই লাগবে? এখানে একটাই লাগবে, তাহলে কোনটা লাগবে? ফটোসিস্টেম 1 এবং 2 এর মধ্যে ফটোসিস্টেম 1টা লাগবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসো অচক্রীয় ফসফোরাইলেশন, এটা চক্রীয়র চেয়ে অনেকটা ভালো। ঠিক আছে, কেন ভালো? কারণ এখানে অনেকগুলো উপাদান তৈরি হয়, যেমন এই অচক্রীয় ফটোফসফোরাইলেশনে NADPH2 তৈরি হয়, তৈরি হয়, কিন্তু অচক্রীয়তে এটা আসলে তৈরি হয় না। কেন হয় না সেটা আমরা বুঝবো একটু পরেই। এরপর আসো 3 নাম্বার, এখানে অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, কিন্তু এখানে আসলে অক্সিজেনটা তৈরি হয় না, অক্সিজেনটা তৈরি হয় না। এরপরে 4 নাম্বার আসো, এখানে একটা ঘটনা ঘটে, এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ফটো ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে অচক্রিয়তে ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে, কিন্তু এই চক্রিয়তে ফটোলাইসিস অফ ওয়াটারটাও ঘটে না।
বুঝছো বিষয়টা? কিন্তু কোনো কিছু যেহেতু হয় না, একটা বিষয় হয় দুটাতেই কমন, সেটা হচ্ছে এখানেও এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হয়, এইখানেও এটিপি তৈরি হয়। বুঝলা বিষয়টা? তাহলে দেখো, অচক্রিয়তে সবকিছুই তৈরি হয়, আর অচক্রিয়তে অনেক কিছু তৈরি হয় না, শুধুমাত্র এটিপিটা তৈরি হয়। বুঝতে পারছি এই অ্যাসিড কোনটা। বুঝছো বিষয়টা? এখানে ফোনটা রাখ, পরে দেখিস তুই তোর এই কাজ কি। জিনিসটা মেসেজটা করাই দিয়ে ছেড়ে দিই। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, আচ্ছা, আমি এখনই তো একটা ছক দেখাবো, একটা এই চক্রীয় বা অচক্রীয় ফটোফসফোরাইলেশন, এটা খুব সুন্দর করে বুঝাই দিব। তোমরা এই ছকটা একটু মনে রাখো, যেহেতু আমার বোর্ডটা ছোট, আমি পাশে লিখতে পারতেছি না, তোমরা এই পুরো ছকটা একটু মাথায় নাও, একটু খাতায় লিখে রাখো। আমি এই ছকটা ধরে ধরে সবকিছু বুঝাই দিব, ঠিক আছে? এই ছকটা আসলে মেন বিষয়, এটা একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তাহলে আমি মুছাই দিই। আচ্ছা, তাহলে এইবার আমরা পড়ব অচক্রীয় অচক্রীয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন না, ফটোফসফোরাইলেশন। অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ওকে, তো অচক্রীয় ফটোফসফোরাইলেশনে দেখো আমরা কয়েকটা বিষয় পড়ছি, সেটা হচ্ছে এখানে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 দুইটাই প্রয়োজন হয়, তাই না? তাহলে আমরা দুইটা ফটো সিস্টেম আঁকাই। এইটা ধরে নাও ফটো সিস্টেম 1, এটা হচ্ছে ফটো সিস্টেম, সরি, এটা হচ্ছে ফটো সিস্টেম 2। তাহলে ফটো সিস্টেম 2 এটাকে কি নামে ডাকা হয় বলো তো? P680 নামে ডাকা হয় না? তাহলে এটা হচ্ছে ধরে নাও ফটো সিস্টেম 2। এবং এই পাশে আরো একটা ফটো সিস্টেম আঁকালাম, এটা হচ্ছে ফটো সিস্টেম 1। এটা হচ্ছে এটাকে বলা হয় ফটো সিস্টেম 1, এটাকে বলা হয় P700, তাই না? আচ্ছা, এবং এটা যেহেতু ফটো ফসফোরাইলেশন, ফটো মানে কি? সূর্যের আলো লাগবে, ফটো মানে কি? আলো, তাই না? তাহলে এখানে সূর্যের আলো, একটা সূর্য আমি আঁকালাম, যে সূর্য থেকে আলোটা, আলো মানে কি? ফোটন কণা, সূর্য থেকে যে কণাটা বের হয় সেটা হচ্ছে ফোটন। ফোটন, ওকে। এই ফোটন কণাটা কোথায় এসে পড়বে? এই যে ফটো সিস্টেম 2 তে এসে পড়বে। উদ্ভিদের পাতার মধ্যে ক্লোরোপ্লাস্টে যে ফটো সিস্টেম 2 আছে, সেখানে এসে এই সূর্যের আলোটা পড়বে। যখনই পড়বে, ফটো সিস্টেম 2 থেকে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন বের হয়ে যাবে, এবং এটা যাবে ফি এর কাছে। ওকে, ফি থেকে ইলেকট্রনটা যাবে প্লায়ের কাছে, ফিপ্লা। প্লা থেকে আসবে সায়ের কাছে, সা থেকে আসবে আবারও প্লায়ের কাছে, সাপলা। এরপরে ইলেকট্রনটা চলে যাবে ফটো সিস্টেম 1 এ, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ধাপে কি হবে? ইলেকট্রনটা স্থানান্তরিত হবে, ইলেকট্রনটা বহন হবে। ওকে, তাহলে দেখো ফিপ্লা, শাপলা। এরপরে ফটো সিস্টেম 1 থেকে একটা ইলেকট্রন বের হয়ে ফের কাছে যাবে, এবং এখান থেকে আরো একটা ইলেকট্রন NADP রিডাকটেজ রিডাকটেজের কাছে যাবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে ফিপ্লা, শাপলা, ফেনা। তাহলে ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, একটু আগে আমরা পড়ছি না যে থাইলাকয়েড ইলেকট্রনের বাহক? এই যে ফি মানে কি? ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, এবং লাস্টে যাবে NADP রিডাকটেজ। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এটা হচ্ছে অচক্রীয় ফসফোরাইলেশন। সূর্যের আলো যখন এসে পড়ে, তখন কি ইলেকট্রনগুলা এইভাবে মুভ করে, ফিপ্লা, শাপলা, ফেনা। হয় নাই? কিরে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, কে কে বোঝো নাই এই বিষয়টা একটু বলো তো, নাকি বুঝছো? তাহলে আমি আরো কিছু বিষয় বুঝাবো এখানে। বুঝছো? আচ্ছা, এখানে যখন প্লা থেকে সাথে আসে, ইলেকট্রনটা যখন প্লা থেকে সাথে আসে, তখন কি
এই এডিপি এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে একটা এটিপি তে পরিণত হয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, বুঝছো তোমরা? আচ্ছা, আজকে মোটামুটি আরো বেশ কিছুক্ষণ ক্লাস করতে হবে, ঠিক আছে? আরো আধা ঘন্টার উপরে ক্লাস হবে। আচ্ছা শোভিত পাল, বোঝো নাই? কি বোঝো নাই বলো তো? কোন অংশটা বোঝো নাই? বুঝতে পারছো? সবাই বাকিরা বুঝতে পারছো? একটু জানাও আমাকে, কে কে বুঝছো আর কে কে বোঝো নাই, একটু বলো। হোজাইফা বুঝতে পারছো? বাকিরা? আচ্ছা, ফটো সিস্টেম ওয়ান এটা তো আগেই বুঝাইছি আমি। ফটো সিস্টেম ওয়ান, ফটো সিস্টেম টু এটা তো আরো 5-10 মিনিট আগে বুঝাইছি। তোমার মনে হয় নেটের একটু সমস্যা, বুঝছো? তুমি একটু এই এই যতটুকু তুমি বুঝতে পারো নাই, নেটের সমস্যা ছিল, ততটুকু তুমি আরেকবার একটু দেখে নিও, হ্যাঁ? তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? তোমার সম্ভবত নেট আটকাই গেছিল তখন। আচ্ছা, রিমা ইসলাম, বোঝো নাই কোন বিষয়টা? একটু বোঝো নাই একটু বলো, আমি বুঝাই দিচ্ছি। কোন বিষয়টা বোঝো নাই একটু বলো। এই আটকায় না, নেট আটকাবে কেন? আমার আমার ফোন থেকে দেখতেছি, এখান থেকে তো একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। তোমার হয়তো বা নেটের একটু সমস্যা হচ্ছে, বা লাইভ করার সময় এমনিতে একটু নেটের সমস্যা হয়, এটা আমারও মাঝে মাঝে হয়। তবে পরবর্তীতে একটু দেখলে এটা ভালো মতো বোঝা যায় আর কি, ঠিক আছে? রিমা ইসলাম, কোথায় বোঝো না একটু বলো তো। ঋতু পাল, বুঝতে পারছো? ধন্যবাদ ঋতু পাল। আচ্ছা বলো কোথায় বোঝো না, আমি বুঝাই দিচ্ছি। আসো আমরা পরের টপিকে যাই। দেখো, অচক্রীয় ফটোফসফোরাইলেশনে আমরা কয়েকটা কথা পড়ছিলাম। এখানে কি কি তৈরি হয়? ফটো সিস্টেম ওয়ান এবং টু দুইটাই লাগে। এখানে এটিপি তৈরি হয়, এখানে NADPH2 তৈরি হয়, এখানে এখানে অক্সিজেন তৈরি হয় এবং ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে, তাই না? আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখো, উদ্ভিদ যখন সালোকসংশ্লেষণ করে, উদ্ভিদ মূল থেকে কি শোষণ করে? পানি শোষণ করে, তাই না? উদ্ভিদ মূল থেকে পানি শোষণ করে। আচ্ছা, তার আগে একটু বোঝো, এখানে NADP রিডাকটেস নামের শেষে কি আছে ভাইয়া বলো তো? নামের শেষে আছে ASE। আমি তো এর আগেই বলছি যে কোন নামের শেষে যদি কখনো দেখো ASE আছে, বুঝবা সেটা হচ্ছে একটা এনজাইম। তাহলে NADP রিডাকটেস নামের শেষে ASE আছে, তাহলে এটা কিসের এনজাইম? এটা যদি আমরা জানি তাহলে তো বুঝতে পারবো যে এটার কাজ কি। তাহলে এই রিডাকটেজ, এটার সাথে দেখো তো রিডাকশন এই কথাটার মিল পাও কিনা। রিডাকশন এই কথাটার মিল পাও কিনা ভাইয়া, একটু দেখো তো। রিডাকশন, তোমরা রেডক্স নাম শুনছো? রেডক্স নাম শুনছো না? এই রেডক্সের রেড থেকে আসে রিডাকশন এবং অক্স থেকে আসে অক্সিডেশন। অক্সিডেশন মানে হচ্ছে জারণ, ওকে? আর রিডাকশন এই কথাটার অর্থ হচ্ছে বিজারণ, বিজারণ। তাহলে বলো তো NADP রিডাকটেজ, এই রিডাকটেজটা কিসের এনজাইম বলো তো? আচ্ছা, ফটো তৈরি, ফটো তৈরি মানে ফোটনের কথা বলতেছো কি তুমি? আচ্ছা বলো তো, NADP রিডাকটেজ এটা কিসের এনজাইম? অবশ্যই রিডাকশনের এনজাইম, তাই না? তাহলে রিডাকশন মানে কি? বিজারণ। আচ্ছা, গতকাল আমরা শিখছি জারণ মানে কি বলো? জারণ মানে কি? জারণ মানে হচ্ছে সারণ। জারণ মানে হচ্ছে সারণ। কিসের সারণ? ইলেকট্রনের সারণ, হাইড্রোজেন সারণ, আর এটা হচ্ছে অক্সিজেন গ্রহণ, অক্সিজেন গ্রহণ, তাই না? তাহলে বিজারণ মানে কি?
বিজারণ মানে এগুলোর উল্টা। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, হাইড্রোজেন গ্রহণ মানে কি বিজারণ। তাহলে এই যে এখানে এনএডিপি রিডাক্টেজ, এটা কিসের এনজাইম? এখানে বিজারণ হবে। কার বিজারণ হবে? এই যে এনএডিপি, এটার বিজারণ হবে, তাই না? তো দেখো উদ্ভিদ মূল থেকে যে পানিটা শোষণ করে, এই পানিটা, এই যে এখানে যে পানিটা আসলো H2O, H2O, এই পানিটা সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে যায়। ঠিক আছে, এই আলোটা, এই পানিটা কার উপস্থিতিতে ভেঙে যায়? সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে যায়। ভেঙে গিয়ে এখানে 4 হাইড্রোজেন প্লাস তৈরি করে, প্লাস অক্সিজেন তৈরি করে এবং ইলেকট্রন তৈরি করে। ঠিক আছে, তাহলে দেখো কি কি তৈরি হচ্ছে। এখানে হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে এবং ইলেকট্রন তৈরি হচ্ছে। এই যে পানিটা যে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়াকে বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার। ফটোলাইসিস অফ ওয়াটার। দেখো এখানে নামের শেষে কি আছে? সিস। সিস মানে কি? সিস্টার। সিস মানে হচ্ছে প্রক্রিয়া। ওকে, লাইসিস কথাটার অর্থ হচ্ছে ভাঙার প্রক্রিয়া। লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া। এবং ফটো, ফটো মানে কি? আলো। তাহলে ফটোলাইসিস কথাটার অর্থ কি দাঁড়ায়? আলো ভাঙার প্রক্রিয়া, তাই কিনা? যারা এটা ভাবছো তাদের জন্য এক বালতি সমবেদনা। ঠিক আছে, ফটোলাইসিস ওয়াটার, ফটোলাইসিস মানে হচ্ছে আলো ভাঙার প্রক্রিয়া না, আলোর সাহায্যে কোনো কিছু ভাঙা। আলোকে কি কি ভাঙা যায়? ফটোলাইসিস মানে হচ্ছে আলোর সাহায্যে কোনো কিছু ভাঙা। কি ভাঙা? ওয়াটার ভাঙা। ঠিক আছে, তাহলে এই যে দেখো সূর্যের আলোর উপস্থিতিতে যেহেতু এই পানিটা ভেঙে যাচ্ছে, তাহলে এই ঘটনাকে আমরা কি বলতে পারি? ফটোলাইসিস অফ ওয়াটার, তাই না? তাহলে ফটোলাইসিস অফ ওয়াটারের ফলে কি হচ্ছে? এখানে 4টা হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে এবং ইলেকট্রন তৈরি হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা, পিয়াস ভুইয়া বলছো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। পিয়াস ভুইয়া, তোমার খবর আছে? তোমার বাসায় বিচার দিতে হবে, পড়ালেখা করো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে ফটোলাইসিস অফ ওয়াটারটাও হলো। এবার আসো, এই যে এখানে যে হাইড্রোজেনটা তৈরি হয়েছে না, এখানে যে হাইড্রোজেনটা তৈরি হয়েছে, এই হাইড্রোজেনটা এই যে এখানে গিয়ে যুক্ত হবে এনএডিপির সাথে। তাহলে NADP, এটার সাথে যদি হাইড্রোজেন গিয়ে যুক্ত হয়, তাহলে এটা কিসে পরিণত হবে? এটা NADPH2, এটাতে পরিণত হবে। দেখো হাইড্রোজেন সারণ মানে যদি জারণ হয়, তাহলে কি হাইড্রোজেন গ্রহণ? এই যে দেখো এনএডিপি কি হাইড্রোজেন যোগ হয়েছে না, হাইড্রোজেন গ্রহণ করছে, তার মানে কি এখানে বিজারণ করছে। তাহলে এই যে এনএডিপি রিডাক্টেজ, এই এনজাইমের কাজই তো এটা। এখানে হাইড্রোজেন যোগ হয়েছে, বিজারণ হয়েছে, তাই না? তাহলে NADPH2 তৈরি হয়েছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে এই প্রসেসটা, এটা হচ্ছে অচক্রিয় ফটোফসফোরাইলেশন। তাহলে দেখো আমি একটু আগে যে কথাগুলো লিখে দিয়েছিলাম অচক্রিয় ফটোফসফোরাইলেশন সম্পর্কে, যে কথাগুলো লিখছিলাম, এখানে ফটোসিস্টেম, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 দুইটা ব্যবহৃত হয়। দেখো হয়েছে কিনা? এই যে ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1 হয়েছে। ওকে, এখানে অক্সিজেন তৈরি হয়, দেখো তো অক্সিজেন তৈরি হয়েছে কিনা? হয়েছে। ওকে, এখানে NADPH2 তৈরি হয়, NADPH2 তৈরি হয়, এই যে দেখো হয়েছে। এখানে এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হয়, এই যে এটিপি তৈরি হয়েছে। এবং এখানে কি হয়? ফটোলাইসিস অফ ওয়াটার হয়। দেখো আমি যতগুলো কথা লিখছি সবগুলো কি কথা মিলছে? তাহলে এবার বলো তো কে কে বুঝছো এই বিষয়টা, আর কে কে বোঝো নাই? আচ্ছা, তোমরা সামনে নাই তো, আসলে বুঝতেছি না তোমরা ভালো করে বুঝতেছো কিনা। ঠিক আছে, এই বিষয়গুলো আসলে এতটাও কঠিন না, হয়তোবা অনলাইনে দেখে অনেকটা কঠিন মনে হতে পারে,
তাছাড়া আমার বোর্ডটাও ছোট অনেক। ঠিক আছে, অনলাইনে দেখে অনেকটাই কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু সামনে থেকে বুঝলে আসলে এতটাও কঠিন না। ঠিক আছে, তারপরেও আশা করি তোমরা ভালো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতেছো। ওকে, ঠিক আছে পিয়াস ভুয়ান, ধন্যবাদ। ওকে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, ধন্যবাদ তোমাদের। ঠিক আছে, তাহলে এ হচ্ছে অচক্রীয়। অচক্রীয় কেন? এর কারণ হচ্ছে এটা চক্রাকারে আর ফিরে আসে না। ফটো সিস্টেম 2 থেকে ইলেকট্রনটা ফটো সিস্টেম 1 এ যাচ্ছে। এবার আসো আমরা পড়ব চক্রীয় ফটোফসফোরাইলেশন। আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে, ধন্যবাদ অমিত দাস, বুঝছো, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার আসো চক্রীয় চক্রীয় ফটো ফস ফসফোরাইলেশন। আচ্ছা, তোমাদের এলাকায় গরম কেমন বলো তো? সিলেটে শুনলাম যে বৃষ্টি হয়েছে, তোমাদের এলাকা তো তাহলে ঠান্ডা। হ্যাঁ, যদি গরমকে তোমরা মিস করো এখনো, তাহলে আমার এলাকায় চলে আসো, নওগাঁতে। ঠিক আছে, তোমাদের আমন্ত্রণ করলাম। সামনে আবার আমও আছে, আম ধরতেছে গাছে, তো একবারে দাওয়াত নিয়ে নাও সবাই। ঠিক আছে, এসে গরম খাও, আর গরম খাওয়া শেষে আম খেও সবাই। ওকে, আচ্ছা, চক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় ফটোফসফোরাইলেশন, এখানে শুধুমাত্র একটাই ফটো সিস্টেম ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ফটো সিস্টেম 1। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে চক্রীয় ফটো সিস্টেম, চক্রীয় ফসফোরাইলেশনে এখানে ফটো সিস্টেম 1, যেটাকে বলা হয় P700। আচ্ছা, তোমাদের যখন এই ফটো সিস্টেম 1 এর সংজ্ঞাটা লিখে দিছি, এখানে সম্ভবত একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2, হ্যাঁ আমি বলছি যে এটাকে P700 বলা হয়। P700 বলার কারণ হচ্ছে এটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। ঠিক আছে, এই কথাটা ঠিক আছে, তবে এখানে একটা এক্সট্রা কথা অ্যাড হবে। ফটো সিস্টেম 1 এ যে ক্লোরোফিল এটা থাকে, হ্যাঁ এখানে ফটো সিস্টেম 1 এ যে ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল এ, এই ক্লোরোফিল এ 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। ঠিক আছে, ফটো সিস্টেম 2 কে P680 কেন বলা হয়? কারণ এখানে যে ক্লোরোফিল এ থাকে সেটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। ঠিক আছে, এই কথাটা সম্ভবত আমি বলতে ভুলে গেছি, এটা একটু তোমরা লিখে নিও। ওকে, হ্যাঁ তোমাদের এলাকায় তো বরফ পড়ে, যা দেখি নিউজে তো তাই বলে। হ্যাঁ, গরমে তো, গরমের কথা বলার ভাষা নাই। খুলনায় তো 41 ডিগ্রি সেলসিয়াস। বাহ, তোমাদের অবস্থা তো দেখি আমাদের মতোই। যাক, ভালো, মিলে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ফটো সিস্টেম 1, এখানে যখন সূর্যের আলো এসে পড়ে, যেহেতু এটা ফটো ফসফোরাইলেশন, অবশ্যই সূর্যের আলোটা লাগবে। সূর্যের আলো এসে যখন এখানে পড়ে, এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়। এই ইলেকট্রনটা যায় ফেতে। ওকে, ইলেকট্রনটা কোথায় যায়? ফেতে। ফে থেকে যায় আহ আচ্ছা, ফিপলা শাপলা ফেনা, তাই না? ভুলে গেলাম তো, ফিপলা। আচ্ছা, যাই হচ্ছে, ফে থেকে যায় প্লাতে। প্লাতে, ওকে, এই প্লা থেকে আসে সাতে, সাত থেকে যায় আবারও প্লাতে, এবং প্লা থেকে আবারও ফটো সিস্টেম 1 এ ব্যাক করে। ওকে, তাহলে এই যে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে চক্রটা। তাহলে ফটো সিস্টেম 1 থেকে কোথায় যায়? ফেতে। ফে থেকে যায় কোথায়? প্লাতে।
প্লা থেকে যায় সাতে, সাত থেকে যায় আবারও প্লাতে, এবং আবারও ব্যাক করে কোথায়, ফটো সিস্টেম ওয়ানে। ঠিক আছে, এবং এই প্লা থেকে যখন সাত তৈরি হয় এই সময় এডিপি থেকে তৈরি হয় এটিপি। ক্লিয়ার বিষয়টা? যখন এই প্লা থেকে সাত তৈরি হয় তখন এখানে কি হয়, এটিপি থেকে এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো কোনো ফটোলাইসিস অফ ওয়াটার হয়েছে? হয় নাই। এখানে কোনো অক্সিজেন তৈরি হয়েছে? হয় নাই। NADPH2 তৈরি হয়েছে? হয় নাই। শুধুমাত্র এটিপিটা তৈরি হয়েছে। ক্লিয়ার বিষয়টা? এবং এখানে মাত্র একটাই ফটো সিস্টেম ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ফটো সিস্টেম ওয়ান। ক্লিয়ার বিষয়টা ভাইয়ারা? আচ্ছা, তোমাদের সরল মনে অনেক একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে ফিপলা শাপলা ফেনা যে আপনি পড়ালেন, ফিপলা শাপলা ফেনা, এটা যে সংক্ষেপে পড়াইলেন, এটা যদি পরীক্ষায় লিখে দিয়ে আসি তাহলে কি মার্ক পাবো? হ্যাঁ, মার্ক পাবা, বড় একটা গোল্লা পাবা, বুঝছো? পরীক্ষায় এভাবে লেখা যাবে না, ফিপলা শাপলা ফেনা এভাবে লিখলে জিরো। ঠিক আছে, ওই যে ফিপলা শাপলা ফেনার হয় পুরাটা লিখবা, ফিওফাইটিন এভাবে পুরাটা লিখবা, অথবা ওই যে ইংরেজি ইংরেজি সে সংক্ষেপ রূপটা পড়াইছি না, যে ফি কে প্রকাশ করে ফিওফাইটিন PH দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ওই যে সংক্ষেপ রূপ একটা লিখে দিছি না, ওইটা দিবা। ঠিক আছে, অর্থাৎ এখানে ফে, ফে মানে কি, ফেরিডক্সিন, FD দিবা। ঠিক আছে, ফে দিলে এটা জিরো পাবা। ক্লিয়ার বিষয়টা? তো আমি এইভাবে পড়াচ্ছি, কিন্তু পরীক্ষায় কিন্তু এইভাবে অ্যান্সার করতে পারবা না তোমরা। ঠিক আছে, ওই যে ইংরেজি নামের যে সংক্ষেপ রূপটা সেটা দিবা। ক্লিয়ার বিষয়টা? ওকে, বুঝতে পারছো কে কে, বলো তো? বুঝতে পারছো তোমরা? একটু বলো কে কে বুঝতে পারছো, জানাও। তাহলে আমাদের আলোক পর্যায় কিন্তু শেষ। তোমরা যদি বুঝতে পারো আমাদের কিন্তু আলোক পর্যায় তাহলে শেষ। আমরা তাহলে একটু অন্ধকারে চলে যাব, জীবনটাই তো অন্ধকার। ঠিক আছে, আলোক পর্যায়ে যেহেতু শেষ, আমরা অন্ধকার পর্যায়ে যাব, যদি বুঝতে পারো। ওকে, রিমা ইসলাম বুঝতে পারছো। আচ্ছা রিমা, তুমি হচ্ছে একটা টপিক বোঝো নাই বলছিলা, ওই যে ফটো না কিছু একটা বলছিলা, আমি বুঝি নাই কি বোঝো নাই আসলে। ঠিক আছে, তুমি একটু আমাকে পার্সোনালি নক দিও। ঠিক আছে, যে বিষয়টা বোঝো নাই আমি বুঝাই দিবনি। আচ্ছা, সুমিত পাল ক্লিয়ার, বা সুমিত পাল মনে হয় একটু বেশি ক্লিয়ার হয়েছে, তাই না? অনেক বড় করে লিখছো, ধন্যবাদ। ওকে ঋতুপাল, বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে ধন্যবাদ। তাহলে আসো, আমরা আলোক পর্যায়টা পড়ছি, এবার আমরা পড়ব অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। ওকে, তাহলে আসো, এইবার আমরা পড়ব আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, এটা আবার তিনটা ভাবে ভাগ করা হয়েছে: C3 চক্র, C4 চক্র, অথবা ক্যাম চক্র। হ্যাঁ, হ্যাঁ, এটা পড়ে একবার দেখে নিলে বুঝবো। হ্যাঁ রিমা ইসলাম, এটা তোমার সম্ভবত একটু কম পড়া আছে, তাই না? তো তোমার একটু বইটাও পড়তে হবে এখন। হ্যাঁ, বইটা সম্পূর্ণ অংশ না। আচ্ছা, বই না পড়লে হবে, তুমি যদি ভিডিও দেখে বুঝতে পারো তাইলেই অনেকটা হয়ে যায় আর কি। ঠিক আছে, ভিডিওটা আরেকবার দেখে নিও প্রয়োজন হলে। ওকে, আচ্ছা তাহলে আসো, আমরা পড়বো C3 চক্র। C3 চক্র। ওকে, C3 চক্রের আরেকটা নাম হচ্ছে ক্যালভিন চক্র। C3 চক্রের আরেকটা নাম হচ্ছে ক্যালভিন চক্র। আচ্ছা, তোমাদের
তোমাদের যদি প্রশ্ন করি যে তোমাদের, আমি তো তোমাদের গ্লাইকোলাইসিস পড়াইছি, হ্যাঁ, তোমরা একটু সত্যি করে বলো তো যে গ্লাইকোলাইসিস এই প্রসেসটা এখন যদি তোমাদের লিখতে দিই, কে কে লিখতে পারবা একটু বলো তো আমাকে। ঠিক আছে, যদি না পারো সেটাও বলবা যে ভাইয়া পড়া হয় নাই। ঠিক আছে, গ্লাইকোলাইসিস যে চক্রটা আমি পড়াইছি তোমাদের, তোমরা একটু সত্যি করে বলো তো যে এখনই যদি আমি লিখতে দিই, মোটামুটি 100% না হইলেও মোটামুটি কে কে লিখতে পারবা, এটা এটা একটু আমাকে জানাও। যদি মনে না থাকে সেটাও বলো, ঠিক আছে, সমস্যা নাই। একটু বলো যে কে কে লিখতে পারবা, আর না পারলে সেটাও বলো যে পারবা না। কি ব্যাপার, কেউ নাই নাকি? তার মানে কেউ পারবে না, বুঝতে পারছি। ঠিক আছে, দেখো, এই যে সি3 যে চক্রটা বা কালভিন চক্র যেটাকে আমি বলতেছি, হ্যাঁ, এই সি3 চক্রটা ঠিক গ্লাইকোলাইসিসের একদম টোটালি উল্টা। ঠিক আছে, গ্লাইকোলাইসিস যা, সি3 চক্র ঠিক তার উল্টা। হ্যাঁ, তো এই গ্লাইকোলাইসিস চক্রটা যদি তোমাদের মুখস্থ থাকতো, এই সি3 কিন্তু 1 2 এর ব্যাপার। হ্যাঁ, এটা আর তোমাদের না পড়লেও হতো। ঠিক আছে, তো তাইলে এক কাজ করি, এটা কি বাদ রাখবো এই টপিকটা, তোমাদেরকে আরেকদিন সময় দিব নাকি পড়াই দিব বলো তো একটু। আচ্ছা, মনে আছে? বাকিরা একটু বলো তো, তোমরা তো অনেকে আছো, কথা বলো না কেন? আচ্ছা ঠিক আছে, পড়াই দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ, এই সি3 চক্রটা মনে রাখো, এটা পাতার মেসোফিল টিস্যুতে সংগঠিত হয়। এটা পাতার মধ্যে একটা টিস্যু আছে যেটাকে বলা হয় মেসোফিল, মেসোফিল টিস্যু। এই মেসোফিল টিস্যুতে সংগঠিত হয়। মেসোফিল টিস্যুতে একটা উপাদান আছে যার নাম হচ্ছে RUBP, RUPP, বা এর পূর্ণরূপ হচ্ছে রাইবুলোজ, রাইবুলোজ 1,5 বিস ফসফেট। RUBP, রাইবুলোজ 1,5 বিস ফসফেট। এই রাইবুলোজের সাথে উদ্ভিদ কি পাতার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই রাইবুলোজের সাথে প্রথমে এসে যুক্ত হয় কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, যুক্ত হলে এখানে যে এনজাইমটা কাজ করে, এই এনজাইমটাকে বলা হয় রুবিস্কো এনজাইম। এটা একটু মন দিয়ে মনে রাখো, রুবিস্কো। এখানে যে এনজাইমটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে রুবিস্কো। তো আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হলে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড, অস্থায়ী কিটো অ্যাসিড। ওকে, তো তোমরা একটু চিন্তা করে বলো তো, এখানে রাইবুলোজ কত কার্বন বিশিষ্ট। এটা যারা প্রথম ক্লাসটা ভালো মতো করছো গ্লাইকোলাইসিসে, তারা ইজিলি বলতে পারবা। এখানে রাইবুলোজ 1,5 আছে, তার মানে কি শেষ কার্বন হচ্ছে 5। তার মানে কি রাইবুলোজ 1,5 বিস ফসফেট, এটা কত কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। তাহলে এই 5 কার্বনের সাথে আরো একটা কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হলো, কার্বন ডাই অক্সাইড এসে যুক্ত হলো। তাহলে এখানে যে অস্থায়ী কিটো অ্যাসিডটা তৈরি হইলো, এটা কত কার্বন বিশিষ্ট হবে? নিশ্চয় 6 কার্বন বিশিষ্ট হবে, তাই না ভাইয়ারা? আচ্ছা, তো এই কিটো অ্যাসিডটা তো অস্থায়ী, তার মানে কি এটা ভেঙে গিয়ে একটা স্থায়ী পদার্থ তৈরি হবে। তাহলে এই অস্থায়ী কিটো অ্যাসিডটা এবার ভেঙে যাবে, ভেঙে গিয়ে একটা স্থায়ী পদার্থ হবে যেটাকে বলা হয় 3PGA বা 3PG অ্যাসিড, অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, এই যৌগটা হচ্ছে
3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এটা নিশ্চয়ই 3 কার্বন বিশিষ্ট, এখানে নামের শুরুতে আছে 3, তার মানে কি এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তাহলে এটা ছিল 6 কার্বন, এটা হচ্ছে 3 কার্বন, তার মানে কি 3 কার্বন বিশিষ্ট 2টা অ্যাসিড তৈরি হয়, অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 2টা তৈরি হয়। এবং এটা যেহেতু একটা অস্থায়ী পদার্থ ছিল, এটা নিশ্চয়ই একটা স্থায়ী পদার্থ। এটা কি, এটা নিশ্চয়ই একটা স্থায়ী পদার্থ, বা এটাকে আমরা বলতে পারি প্রথম স্থায়ী পদার্থ। স্থায়ী পদার্থ বলতে পারি না, এটা অস্থায়ী ছিল, এটা হচ্ছে স্থায়ী, প্রথম স্থায়ী পদার্থ। আচ্ছা, এবং এখান থেকে আরো একটা কথা মনে রাখো, এই যে রুবিস্কো এটাকে বলা হয় কার্বন ফিক্সিং এনজাইম। এই যে আরইউবিপির সাথে কি যুক্ত করতেছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত করতেছে, এই কারণে এটাকে বলা হয় কার্বন ফিক্সিং এনজাইম। এবং এটা পৃথিবীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট এনজাইম, পৃথিবীর সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট এনজাইম। ওকে, আচ্ছা, এতটুকু বিষয় কি তোমাদের ক্লিয়ার? যদি এতটুকু বিষয় তোমরা ক্লিয়ার হতে পারো, তাহলে এর পরে যা আছে পুরাটাই হচ্ছে গ্লাইকোলাইসিসের উল্টা, বুঝছো? এরপরে যা আছে পুরাটাই হচ্ছে গ্লাইকোলাইসিসের উল্টা। আমরা গ্লাইকোলাইসিস প্রসেস উপর থেকে নিচ দিকে পড়ছিলাম, আমরা যদি শুধুমাত্র নিচ থেকে উপর দিকে যাই, তাহলে কি এটা হচ্ছে সিটি চক্র। ঠিক আছে, তো তোমরা হয়তোবা কেউই পড়ো নাই, বা তোমাদের কারোরই মনে নাই, এই কারণে তোমরা কেউ বলতে পারতেছো না। ঠিক আছে, তো তোমাদের যদি মনে থাকে একটু দেখো তো, এই এই যৌগটা তোমাদের কাছে পরিচিত কিনা। এটা নিশ্চয়ই গ্লাইকোলাইসিসে তোমরা পড়ছো। ঠিক আছে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে আমরা যদি গ্লাইকোলাইসিসের টপিকটা তোমরা বের করো, দেখো আমরা যদি জাস্ট নিচের দিকে যাই, নিচ থেকে উপরের দিকে যাই, তাহলে এর উপরের যৌগটা কি ছিল, 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই কিনা? আমরা যদি আরো উপরের দিকে যাই, তাহলে কি ছিল, এটা হচ্ছে 2টা যৌগ ছিল আরো উপরে, একটা হচ্ছে 3PGA, ওই যে গাধা, মনে আছে কিনা তোমাদের? একটা হচ্ছে গ্লিসারালডিহাইড, আর একটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন, গাধা, মনে আছে না তোমাদের? মনে আছে নিশ্চয়ই। ওকে, এই দুটা মিলে আবার কি তৈরি হবে, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট। এখান থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6-ফসফেট, এখান থেকে গ্লুকোজ 6-ফসফেট, এবং এখান থেকে গ্লুকোজ 1-ফসফেট। হ্যাঁ, তাহলে দেখি যে আমরা গ্লুকোজ পেয়ে গেছি। আমাদের মেন লক্ষ্যটা কি ছিল? আমাদের মেন লক্ষ্যটা হচ্ছে, যেহেতু আলোক নিরপেক্ষ পর্যায়ে পড়তেছি, কার্বন ডাই অক্সাইড থেকে আমরা C6H12O6 তৈরি করব, অর্থাৎ গ্লুকোজ তৈরি করব। তাহলে দেখো তো, আমরা এই যে কার্বন ডাই অক্সাইড এটার সাথে যুক্ত করে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা আলটিমেটলি কি পাইলাম, গ্লুকোজ পাইলাম, তাই না? আলটিমেটলি আমরা কি পাইলাম, আমরা আলটিমেটলি পাইলাম গ্লুকোজ। তাহলে দেখো তো আমাদের বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে কিনা, একটু বলো তোমরা বুঝছো কিনা। দেখো, এটা তখনই তোমরা পারবা যখন তোমরা গ্লাইকোলাইসিসটা ভালো করে তোমাদের পড়া থাকবে। ঠিক আছে, গ্লাইকোলাইসিস আমরা যদি এই যে নিচ থেকে উপর দিকে যাই, তাহলে গ্লাইকোলাইসিস, আর উপর থেকে নিচের দিকে গেলে কি, C3। ক্লিয়ার বিষয়টা? বুঝছো কিনা একটু বলো, কে কে বুঝছো আর কে কে বুঝো নাই। আচ্ছা, সুমাই ইসলাম ক্লাসে ছিল না, ঠিক আছে, সমস্যা নাই, ক্লাসটা দেখে নিও। আচ্ছা, কে কে বুঝছো বলো দেখি, কে কে বুঝছো বলো, দ্রুত বলো, দ্রুত। তোমাদের অ্যাক্টিভিটি কমে গেলে কেন হঠাৎ? আচ্ছা, অমিত দাস বলছো বুঝছি, ধন্যবাদ অমিত দাস। ঠিক আছে, এভাবে রেগুলার ক্লাস করবে। হ্যাঁ অমিত, তুমি তো ক্লাসে থাকো না রেগুলার। আচ্ছা, ক্লিয়ার না চিটার লিখছো? সুমিত পাল, ক্লিয়ার লিখতে গিয়ে চিটার লিখে ফেলছো যে, কে চিটার?
আচ্ছা, বাকিরা কি হারাই গেছো নাকি তোমরা কিছু বুঝতেছো না? লাইভে তো 12 জন দেখতেছি, 12 জন আছো। 8 জন আছো এখন। বাকিরা কি বুঝতেছো না? আচ্ছা, ঠিক আছে। সবাই ক্লিয়ার? আর সুমিত পাল চিটার, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের বোঝার জন্য। ওকে, তবে এই বিক্রিয়াটা এখনো শেষ হয় নাই। ঠিক আছে, এই বিক্রিয়াটা এখনো শেষ হয় নাই। দেখো, এখানে আরো কিছু অংশ বাকি আছে। আমরা এই যে এই আরইউবিপি বা রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা আসলে মেসোফিল টিস্যুতে আগে থেকেই থাকে। ঠিক আছে, এটা সবসময় থাকে আরইউবিপি। ক্লিয়ার? তো এই যে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে, বিক্রিয়াটা সম্পন্ন করার পরে এই আরইউবিপিটা আবারও তৈরি করতে হবে। দেখো কিভাবে তৈরি হয়। এখানে 3PGA, 3 ফসফোগ্লিসারালডিহাইড, এটা কত কার্বন বিশিষ্ট বলো দেখি? এটা 3 কার্বন বিশিষ্ট। এবং এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা কত কার্বন বিশিষ্ট? এটা নিশ্চয়ই 6 কার্বন বিশিষ্ট। তো এই ফ্রুক্টোজ 6 ফসফেট, এখান থেকে কিছু পরিমাণ তো এইদিকে যায়, গ্লুকোজ তৈরি হয়, তাই না? আর কিছু পরিমাণ অন্য একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিছু পরিমাণ অন্য একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই যে দেখো, কিছু পরিমাণ অন্য একটা যৌগ তৈরি করে, সেই যৌগটাকে বলা হয় জাইলুলোজ 1,5 জাইলুলোজ 5 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। তো একটু চিন্তা করে দেখো, এখানে দুইটা যৌগ যুক্ত হয়েছে, একটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ আর একটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট যৌগ। আর এটা কত কার্বন বিশিষ্ট যৌগ? এটা নিশ্চয় 5টা কার্বন আছে। এই যৌগটাতে কয়টা কার্বন আছে? নিশ্চয় 5টা কার্বন। এখানে 5 ফসফেট, তাহলে এখানে 3 আর 6 কত কার্বন হয়? 9 কার্বন হয়। এর মধ্যে 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়েছে, তাহলে 4 কার্বন এখনো বাকি আছে না? 9-এর মধ্যে 5 বাদ দিলে কত থাকে? 4 কার্বন। 4 কার্বন বিশিষ্ট আরো একটা যৌগ তৈরি হয় এখানে, যৌগটার নাম হচ্ছে ইরিথ্রোজ। ইরিথ্রোজ 4 ফসফেট। ক্লিয়ার? এই জাইলুলোজ 5 ফসফেট থেকে আবার তৈরি হয় রাইবুলোজ, রাইবুলোজ 5 ফসফেট, এবং রাইবুলোজ 5 ফসফেট থেকে রাইবুলোজ 1,5 বিসফসফেট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পুরা C3 বিক্রিয়া বা পুরা C3 চক্র। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাবো। বলো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। এবং তোমাদের জানার জন্য আরেকটা বিষয় বলে দিই, দেখো এখানে C3 চক্র কেন নাম হইল। এখানে প্রথম স্থায়ী যে পদার্থটা, সেটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে কয়টা কার্বন আছে বলো তো? 3টা কার্বন আছে না? তো প্রথম স্থায়ী পদার্থ যেহেতু 3 কার্বন বিশিষ্ট, এই চক্রটার নাম হচ্ছে C3। ক্লিয়ার? ওকে, বুঝছো? আচ্ছা সুমিত পাল, বুঝতে পারছো, ধন্যবাদ। আচ্ছা, আশা করি বাকিরাও বুঝছো। ঠিক আছে, তাহলে C3 চক্র গেল, C3 চক্র গেল। এবার আসো C4 চক্র।
আচ্ছা, তাহলে এবার আসো C4 চক্র। C4 চক্রের আরেকটা নাম মনে রাখো, হ্যাচ ও স্ল্যাক চক্র। স্ল্যাক চক্র, C4 চক্রের অপর নাম হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র। ঠিক আছে, তো C3 চক্রের কথা তোমাদের মনে আছে কিনা? C3 চক্র সেটা পাতার মেসোফিল টিস্যুতে সংগঠিত হয়, কিন্তু C4 চক্রের ক্ষেত্রে দুই ধরনের টিস্যু আছে পাতায়। একটাকে বলা হয় মেসোফিল টিস্যু, একটা হচ্ছে মেসোফিল টিস্যু, আরেকটা হচ্ছে বান্ডল শীট টিস্যু। বান্ডল শীট টিস্যু। ঠিক আছে, পাতার মধ্যে দুই ধরনের টিস্যু আছে, একটা হচ্ছে মেসোফিল টিস্যু এবং আরেকটা হচ্ছে বান্ডল শীট টিস্যু। তো আমি দুই ধরনের টিস্যু ফার্স্টে আঁকাই। ধরে নাও এই যে এটা হচ্ছে পাতা, পাতার দুই ধরনের টিস্যু আমি দেখাচ্ছি। এটা পাতা না, এটা পাতার দুই ধরনের টিস্যু। এটা হচ্ছে মেসোফিল টিস্যু, মেসোফিল টিস্যু। আর এই টিস্যুটা হচ্ছে বান্ডল শীট, বান্ডল শীট টিস্যু। আমি আরেকটু ছোট করে আঁকাই, যেহেতু আমাদের বোর্ডটা ছোট, ছোট বোর্ডের মধ্যে লিখতে হবে বেশি। ঠিক আছে, আমি আরেকটু ছোট করে আঁকাই। আচ্ছা, তাহলে এখানে একটা টিস্যু, একটা হচ্ছে মেসোফিল টিস্যু আর একটা হচ্ছে বান্ডল শীট টিস্যু। তো এই মেসোফিল টিস্যুর মধ্যে একটা উপাদান থাকে যেটা হচ্ছে পিপা। মনে রাখো, এই মেসোফিল টিস্যুতে একটা উপাদান আছে, একটা যৌগ আছে যেটা হচ্ছে পিপা। এই পিপা থেকে যে যৌগটা তৈরি হয়, আমার সাথে বলো ওয়া। পিপা থেকে কি তৈরি হয়? পিপা থেকে তৈরি হয় ওয়া। ওকে, এই ওয়া থেকে তৈরি হয় পা, সরি পা না, মা। হ্যাঁ, এই মা থেকে এই মাটা আবার কোথায় চলে আসে? এই মাটা চলে আসে বান্ডল শীতে। বান্ডল শীত থেকে, বান্ডল শীতে গিয়ে এটা পরিণত হয় পা। এই পা থেকে এই পাটা আবার চলে আসে মেসোফিল টিস্যুতে এবং পা থেকে তৈরি হয় পিপা। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো পিপা ওয়া। ঠিক আছে, তোমার আমাদের আশেপাশে অনেক লুতুপুতু ফ্যামিলি টাইপের কিছু ছেলে মেয়ে আছে না, লুতুপুতু ফ্যামিলির ছেলে মেয়ে। ঠিক আছে, তারা তাদের বাবাকে বলে ড্যাডি, হ্যাঁ আছে না, মামা, মাকে বলে মাম্মি, এভাবে ডাকে না অনেকে। তো এরকম একটা লুতুপুতু ঘরের সন্তান এখানে দেখো কি বলতেছে। প্রথমে এটা হচ্ছে পিপা, পিপা থেকে ওয়া, তারপরে দেখো মাম্মা, এরপরে পাপ্পা, তারপরে আবারও পিপা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে পিপা, ওয়া, মাম্মা, পাপ্পা, আবার পিপা। ক্লিয়ার বিষয়টা? তো এই হচ্ছে একটা লুতুপুতু ঘরের সন্তান, সে এভাবে ডাকতেছে আর কি। ঠিক আছে, তো এখানে পিপা মানে কি? পিপা মানে হয়তোবা তোমরা অনেকে জানো, যারা ক্লাসগুলো মন দিয়ে করো এবং বাসায় পড়ো তারা হয়তোবা জানো। পিপা মানে হচ্ছে ফসফো ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওয়া, ওয়া মানে হচ্ছে অক্সালো এসিটিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এরপরে মা, মা মান হচ্ছে মালিক অ্যাসিড, মা মান হচ্ছে মালিক অ্যাসিড। এবং পা মান হচ্ছে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, রিমা ইসলাম বলছো যে ভাই আপনার কথা শুনে অনেক হাসি পেল। আচ্ছা, তোমাদেরকে তো হাসানো হয় না আসলে, তোমরা যেহেতু ক্যামেরার ওই পাশে থাকো,
হ্যাঁ, আসলে জানি না যে তোমাদের এক্সপ্রেশন গুলো কেমন হয়, তবে তোমাদের সরাসরি ক্লাস নিলে অনেক ভালো হইতো, তোমাদের সাথে গল্প গুজব করা যেত ভালো মতো। ঠিক আছে, আচ্ছা যাই হোক। ঠিক আছে, তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান দিব কিনা? আচ্ছা, সৃজনশীল, আমার মনে হয় যে সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার আমার প্রয়োজন হবে না। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমি তোমাদের সাজেশন দিতে পারি, সাজেশন ভিডিও আমি দিব খুব তাড়াতাড়ি। এবং এই যে দেখো, আমি যা পড়াচ্ছি এগুলো তো সৃজনশীল, তাই না? তো সৃজনশীল, এটা যদি সৃজনশীল প্রশ্নের নাম দেওয়ার কারণ কি? হ্যাঁ, একটা স্টুডেন্টের যাতে সৃজনশীলতা থাকে। তো আমি যদি সৃজনশীলটা করে দিই তাহলে তোমার কাজটা কি আসলে, তাই না? আমি তো পড়াচ্ছি, এই পড়ার আলোকে তুমি সৃজনশীলগুলা তুমি টেস্ট পেপার থেকে সলভ করবা। তাছাড়া তুমি পরীক্ষায় ভালো করবা কিভাবে আমি যদি সব করে দিই? তাহলে তো, তাহলে পরীক্ষা তো আমার দেওয়া উচিত, তাই না? তো সৃজনশীল এটা তুমি নিজে সলভ করবা, করার পর যদি কোনো সমস্যা মনে হয় সেটা আমাকে আস্ক করবা। ঠিক আছে, কিন্তু সৃজনশীল আমি করাই দিব না, কখনো দিই নাই, দিব না। ওকে। আর বায়োলজির সৃজনশীল ওভাবে করানোর প্রয়োজন হয় না। যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হইতো সেটা অন্য বিষয়, সেখানে সৃজনশীলটাই মেন আর কি। ঠিক আছে, আর বায়োলজির এই যে যা পড়াচ্ছি এগুলো সৃজনশীল, এগুলো পরীক্ষায় আসবে ঘুরাই পেঁচায়, জাস্ট তোমার প্রশ্নটা বুঝতে হবে, এগুলোর অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এই আর কি বিষয়। আচ্ছা, ঠিক আছে। আহ, তো বিক্রিয়াটা আসলে এখনো শেষ হয় নাই, একটু খেয়াল করে দেখো এখানে। তাহলে আমাদের C4 চক্র, এটা কার্বন ডাই অক্সাইড থেকে আমরা কি তৈরি করব বলো তো? গ্লুকোজ তৈরি করব, এটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? তো পিপা, পিপা, এই পিপা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। হ্যাঁ, তোমরা গ্লাইকোলাইসিস যারা পড়ছো তারা জানো, পিপা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এই পিপার সাথে ফার্স্টে এসে যুক্ত হয় একটা কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে 3 কার্বন ছিল, আরো একটা কার্বন এসে যুক্ত হলো। তাহলে বলো তো ভাইয়া, এখানে ওয়া অর্থাৎ অক্সালো এসিটিক অ্যাসিড, এটা কত কার্বন হবে? নিশ্চয় 4 কার্বন হবে, 4 কার্বন হবে। এবং এটাই কি, এটা কি আমরা বলতে পারি না যে এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ, তাই না? তাহলে প্রথম স্থায়ী পদার্থ কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এই কারণে এই চক্রটাকে বলা হয় C4। ক্লিয়ার বিষয়টা? এরপরে এই মালিক অ্যাসিড, এটাও 4 কার্বন, 4 কার্বন। কিন্তু এই পাইরুভিক অ্যাসিড, এটা আবার 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। পাইরুভিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট যৌগ? 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তাহলে বলো তো একটু চিন্তা করে, মালিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয় তখন আসলে কি কি ঘটনাটা ঘটে বলো তো? এখান থেকে একটা নিশ্চয় কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, তাই না? এখানে 4 কার্বন ছিল, এখানে 3 কার্বন, তার মানে কি একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে। তো এই কার্বন ডাই অক্সাইডটা গিয়ে যুক্ত হয় RUBP এটার সাথে। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড যদি RUBP এর সাথে যুক্ত হয় তাহলে কি ঘটনা ঘটে একটু চিন্তা করে বলো তোমরা যারা আছো এই মুহূর্তে, বলো তো। RUBP এর সাথে যদি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় তাহলে ঘটনাটা আসলে কি ঘটে একটু চিন্তা করে বলো। তাহলে এই পারুভিক অ্যাসিড, এটা হচ্ছে 3 কার্বন, তাই না? ওকে, যদি এটা বলতে পারো বুঝবো যে তোমরা এতক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছো, খুব মনোযোগ দিয়ে ক্লাস করছো, আমি বুঝতে পারবো। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড এটা যদি RUBP এর সাথে যুক্ত হয়, RUBP মানে কি? রাইবোলোজ 1,5-বিসফসফেট, এর সাথে যদি যুক্ত হয় তাহলে আসলে ঘটনাটা কি ঘটে এটা একটু বলো। আচ্ছা, কে কে আছো, কে কে আছো একটু বলো তো, তোমরা একটু বলো যে কে কে বুঝছো। কেউ পারবা না তোমাদের মধ্যে? শেষ করে দিব, জাস্ট এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দিতে পারলে শেষ পড়া।
তোমরা আছো কিন্তু কথা বলতেছো না, এটা খুব খারাপ লাগলো বিষয়টা। ঠিক আছে, তোমরা অনেকে আছো কিন্তু অ্যান্সার দিচ্ছ না, না পারলে বলবা। এই যে রিমা ইসলাম বলছো যে পারলাম না, ঠিক আছে, না পারাটা স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা দেখো তোমরা C3 চক্রটা একটু খেয়াল করো তো। RUBP মানে কি? রাইবোলোজ 1,5 বিসফসফেট। C3 চক্রটা একটু খুলে দেখো তো। C3 চক্র, C3 চক্রের কি কি ছিল? RUBPর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছিল, তাই না? তো RUBPর সাথে যখনই কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় তখন কি একটা পুরা চক্র সংগঠিত হয় না? যে চক্রটাকে আমরা কি নামে চিনি? C3 নামে চিনি। তার মানে কি এই যে এখানে যে চক্রটা এবার সংগঠিত হবে সেটা হচ্ছে C3। তাহলে দেখো আমরা পড়তেছিলাম কি C4 চক্র, এই যে এটা হচ্ছে C4 চক্র, এবং C4 এর মধ্যে দেখো আবার C3 চক্র সংগঠিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি না যে C4 চক্রে C4 এবং C3 দুইটা চক্র একসাথে সংগঠিত হয়? C4 চক্রটাও চলতেছে, C3 চক্রটাও চলতেছে, তার মানে কি দুইটা বিক্রিয়া একসাথে ঘটতেছে। ঠিক আছে, তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড যখনই RUBPর সাথে গিয়ে যুক্ত হয় তখন কি C3 চক্রটা সংগঠিত হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো এখানে দুইবার কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়, একবার এই জায়গাতে, একবার এই জায়গাতে। এখানে দুইবার কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে তোমরা অনেকেই ক্লাসটা, অনেকেই ক্লাস থেকে বের হয়ে গেছো দেখতেছি। ঠিক আছে, তাহলে তাহলে তোমাদের একটা কাজ দিই আমি, যারা পরবর্তীতে ক্লাসটা করে নিবা তাদের জন্য, প্রত্যেকের জন্য একটা কাজ দিই। তোমরা এই যে C3 এবং C4 এই দুটা চক্রের মধ্যে পার্থক্য লিখে আমাকে দেখাবা। ওকে, C3 এবং C4 এর মধ্যে পার্থক্য, পার্থক্য এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, MCQ বলো সিকিউ বলো যেটাই বলো, এই C3 এবং C4 এটার পার্থক্য আমি তো লিখে দিবই, আমি তো আমার নোটে দিয়ে দিব, বা পরের ক্লাসে আমি শুরু করার আগে এটা আমি বলে দিব। ঠিক আছে, কিন্তু তোমাদের কাজ আমি দিলাম, তোমার C3 এবং C4 এর মধ্যে পার্থক্য লিখে হোয়াটসঅ্যাপ বা যে ফেসবুক গ্রুপে বা আমাকে পার্সোনালি আমাকে দিবা। ঠিক আছে, দেখি কার কত, মানে কে পড়ালেখা করছো সেটা আমি দেখবো আর কি। ঠিক আছে, কে কে পড়ালেখা করো। ওকে, এখান থেকে এই যে C3 C4 এর পার্থক্য থেকে অবশ্যই 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 একটা প্রশ্ন পাবা। ঠিক আছে, 100% শিওর আমি দিলাম। হ্যাঁ, সেটা হতে পারে তোমার এইচএসসি তেও হইতে পারে, সেটা হতে পারে অ্যাডমিশনে। ঠিক আছে, একটা প্রশ্ন তুমি পাবাই। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো শেষ করি, কি বলো? ওকে, টাটা।